বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের একেবারে শেষ দিকে আমরা, আর অন্যদিকে ইউএসের একটা নতুন গোল্ডেন জেনারেশনের শুরু। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন নিশাত আহমেদ। নিশাত ভাই, মানে ম্যাচটা তো অনেক কিছু নিয়ে কথা হবে। ইউএসের একটা গোল্ডেন জেনারেশন আমরা দেখছি মনে হচ্ছে, আর বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের একেবারে শেষ। এই ম্যাচটা যখন শুরু হবে সিয়াটেল স্টেডিয়ামে, ওয়েদার ফরকাস্ট বলছে যে খুব একটা গরম থাকবে না। খুব স্বাভাবিকভাবেই দুটো দলের ফুটবলাররা ম্যাচটা খেলতে পারবেন। ইউএসএ আর বেলজিয়াম কেমন ধরনের ফুটবল আপনি দেখতে চান বা আপনারা দেখতে পারবো? এখন এই বিশ্বকাপে দুই হেভি মেটাল ফুটবল কিনা? হেভি মেটাল ফুটবল, হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তো অফকোর্স ইন কেস অফ ইউনাইটেড স্টেটস Yes. আমরা এই বিশ্বকাপে তাদের কাছ থেকে যে 4টা ম্যাচ আমরা দেখেছি, আমরা এক্সপেক্টও করিনি যে যেই দেশে ফুটবলকে সকার বলা হয় এখনো সেই দেশ এই সকারটা বা ফুটবলটা এত দুর্দান্তভাবে খেলছে, এবং সেটা খেলছে জাস্ট বিকজ অফ অ্যান আর্জেন্টাইন মরিসিও পচেত্তিনো। তিনি যেভাবে গোটা স্কোয়াডটাকে এক সূত্রে গেঁথেছেন, এটা অসাধারণ হয়েছে। এবং তারা যেরকম ফর্মে রয়েছে, এবং অফকোর্স তাদের এখন একটা লেটেস্ট ইম্পেটাসও কিন্তু রয়েছে, তাদের স্ট্রাইকার কিন্তু ফেরত আসছেন ফোলারিন বালোগুন। সো সব কিছু মিলিয়ে তারা যেরকম ফর্মে আছে, যেরকম সব কিছু একটা পজিটিভ ইনফ্লুয়েন্স যেহেতু রয়েছে, ওইদিকে বেলজিয়ামের অবস্থা যেরকম খারাপ, সব কিছু দেখে তো মনে হচ্ছে একদম বেলজিয়াম যদি জেতে তাহলে সেটাকে আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপের একটা মিরাকলই বলতে পারি, আদারওয়াইজ নট। ফ্লোরিন বালোগুন রেড কার্ড দেখেছিলেন, লাস্ট ম্যাচে একটা গোলও দিয়েছিলেন, কিন্তু তারপর যা ঘটলো খুবই বেশি, খুবই 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 কন্ট্রোভার্সিয়াল। এবং এই বালোগুন কন্ট্রোভার্সি নিয়ে কথা বলেছেন ইউএসের কোচ বলছেন যে আই থিঙ্ক উই আর টিম, দ্য কালেকটিভ ইজ অলওয়েজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, অফকোর্স হ্যাভিং বালোগুন অ্যাভেইলেবল ইজ গুড নিউজ ফর আস। মানে যে কাজটা ফিফা করেছে, যে 27 নম্বর আর্টিকেল অনুযায়ী, মানে সাসপেনশনটা কখন থেকে, মানে কখন নাগাদ, প্রথম 1 বছর থেকে 4 বছর, এই কোনো একটা সময় এই প্রবেশন পিরিয়ডে এই সাসপেনশনটা অ্যাক্টিভেট করতে পারবে ফিফার সেই অধিকার রয়েছে, সেটাই অ্যাক্টিভেট করা হয়েছে। ব্যাপারটা একটু কেচে গেল কিনা? অবশ্যই কেচে গিয়েছে। আসলে ধরেন বিশ্বকাপের মতো একটা আসরে যেখানে ধরেন দুনিয়ার সবার চোখই কিন্তু এখানে থাকে, হ্যাঁ। এখন এই ধরনের নিয়ম যদি থেকেও থাকে, তাহলে বিশ্বকাপের মাঝখানে সেটাকে এক্সারসাইজ করা, স্পেশালি এমন একটা টিমের, এমন একটা খেলোয়াড়ের জন্য এক্সারসাইজ করা যারা কিনা স্বাগতিক, এবং ওই স্ট্রাইকার ইনফর্ম। অফকোর্স ইনফর্ম। সো এইসব জিনিসপত্রগুলো কিন্তু চোখে লাগে অনেক সময়। হয়তো বা যে নিয়ম থাকে ঠিকই, কিন্তু কখনো কখনো দেখা যায় যে ফর দ্য সেক অফ নট বিং সো মাচ কন্ট্রোভার্সিয়াল, ইউ অ্যাভয়েড সার্টেন স্টাফ। সো এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে ফিফা একটু ব্লেটেন্টলি করলো, এবং ব্যাপারটা আরও বেশি দৃষ্টিকটু লাগছে, আরও বেশি ব্লেটেন্ট লাগছে, বিকজ এই সিদ্ধান্তটা যখন আসলো তখন আমরা দেখলাম যে ইউনাইটেড স্টেটসের একদম কি বলবো যে প্রেসিডেন্ট আছেন আমাদের ডোনাল্ড ট্রাম্প, তিনি শুদ্ধ এসে থ্যাঙ্কস দিয়ে একদম পাগল হয়ে যাচ্ছেন। মানে এই জিনিসগুলো আসলে অনেক বেশি চোখে লাগে। এই সব কিছু চোখে লেগেছে রুডি গার্সিয়ারও, বেলজিয়ামের কোচ। তিনি বলছেন ইটস এ জোক, অফকোর্স ইটস এ জোক, ইটস অ্যান এপ্রিল ফুলস জোক, আই ডু নট আন্ডারস্ট্যান্ড দিস ডিসিশন অ্যাট অল। মানে যে কাজটা ফিফা করেছে সেটা তার কোনোভাবেই মাথায় ঢুকছে না। রুডি গার্সিয়া যাকে নিয়ে কথা বলছেন, এই বালোগুনকে নিয়ে, বালোগুন 11টা শট নিয়েছেন এই 4টা ম্যাচে ইউএসের, সেখানে 11টা শটের 3টা তিনি গোলে কনভার্ট করেছেন। এমন একটা ফুটবলারকে যদি না পেতো ইউএসএ, খুব স্বাভাবিকভাবেই বেলজিয়ামের পাল্লাটা ভারী থাকতো, রাইট? হ্যাঁ, তা তো অবশ্যই। আমি মোটামুটি নিশ্চিত যে বেলজিয়ামের কোচ রুডি গার্সিয়া, তিনি মোটামুটি ওইটা মাথায় রেখেই তার প্ল্যান ফিক্স করে ফেলেছিলেন যে ফোলারিন বালোগুন থাকবেন না। এখন লাস্ট মোমেন্টে যেহেতু ফোলারিন বালোগুন চলে এসেছেন, তার মানে আবার ওনাকে ট্যাকটিক্যাল বোর্ডে ফেরত যেতে হচ্ছে এই লাস্ট একদিনে। তো এত বাড়তি খাটনি কেউ কিন্তু চাইবে না, স্পেশালি উনি জানেন উনার নিজের দলের কিন্তু অবস্থা ভালো নয়, তার কিন্তু নিজের দলেরও অনেক ট্যাকটিক্যাল ফ্লজ আছে, সেগুলো নিয়ে তাই কিন্তু রেগুলারলি খাটতে হচ্ছে। এর উপরে যদি একটা বাড়তি মরার উপর খাড়ার ঘা হয়ে ফোলারিন বালোগুনের এই জিনিসটা যদি আবার চলে আসে, অফকোর্স মানে হি ওয়ন্ট বি হ্যাপি, শুডন্ট বি হ্যাপি। তার জায়গায় যদি আমিও থাকতাম, আমিও মানে হ্যাপি থাকতাম না। দ্যাট ইজ কমপ্লিটলি লজিক্যাল। ম্যাচটা সিয়াটেলে, আমরা একটু আটলান্টা থেকে আমাদের সহকর্মী নাবিল খানকে যুক্ত করতে চাই। নাবিল খান, ফোলারিন বালোগুন নিয়ে যা হচ্ছে, ফিফার আর্টিকেল 27 অ্যাক্টিভেট করা, তারপর 2 কোচের প্রেস কনফারেন্সে বক্তব্য দেয়া, একটু মনে হচ্ছে অ্যাডভান্টেজটা নিয়ে নিল স্বাগতিক দেশ হিসেবে ইউএসএ। দেখেন, এই ম্যাচের উত্তেজনা ছিল একরকম, তবে শেষ দিনের ওই ঘটনার পরে এই ম্যাচের উত্তেজনা কিন্তু আরো বেড়ে গেছে, যখন হচ্ছে বালোগানের রেড কার্ডটা তুলে নেওয়া হয়েছে, স্থগিত করা হয়েছে আলটিমেটলি, এবং বালোগানকে এই ম্যাচে ইউএসএ পাচ্ছে। সেই বালোগানকে পাওয়া নিয়ে ইউএসএ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
তিনিও হচ্ছে গিয়ে কমেন্টস করেছেন একটা বিষয় নিয়ে। প্রেস কনফারেন্সে আমরা দেখলাম রুডি গার্সিয়াও কথা বলছেন এইটা নিয়ে, প্লাস হচ্ছে পচেতিনোকেও কথা বলতে হয়েছে। পচেতিনো তো বলছে যে ফিফার হচ্ছে গিয়ে মানে একটা প্রপার জাজমেন্ট এই জায়গাটার মধ্যে হলো, কারণ আগের ম্যাচেই দেখেছে যে কিভাবে ওইখানে একটা আনফেয়ার ডিসিশন নেওয়া হয়েছিল। তিনি বলছেন যে ওইটার যে রেসটা ছিল ওইটার আসলে কি হলো, যে ওইখানে তো 10 জন নিয়ে আমাদের 36 মিনিটসের ওপরে আলটিমেটলি আসলে খেলতে হয়েছে, তো ওইটারও তো একটা রেস করে যায়। আর বালোগান যেহেতু এই দলটার আসলে মূল কি প্লেয়ার, এবারে ওয়ার্ল্ড কাপে ইউএসএ 3টা গোলও তার কাছ থেকে আসলে চলে এসেছে, সুতরাং বালোগানের থাকা না থাকার উপর এই ম্যাচের অনেক কিছুই আলটিমেটলি ডিপেন্ড করতো। সেই জায়গায় পচেতিনো ঠিকই বেঁচে গেছেন, বা পচেতিনো এই আশ্বাসটা সাহসটা তিনি পাচ্ছেন। আর রুডি গার্সিয়া তো বলে ফেলেছেন মানে 6 জুলাই এই ম্যাচ হচ্ছে না, এই ম্যাচ হচ্ছে 1 এপ্রিল, মানে এপ্রিল ফুলের সাথে তিনি আলটিমেটলি এই ম্যাচটাকে তুলনা করেছেন। তো সবকিছু মিলে এই ম্যাচের হাইপ অনেকটাই বেড়ে গেছে, এবং ইউএসএ নিজেদের ঘরের মাটিতে খেলবে। 2 স্বাগতিক দেশের অলরেডি বিদায় হয়ে গেছে, কোহোস্ট যারা ছিল আলটিমেটলি। এরপর ইউএস এর উপরে কিন্তু একটু হলেও এই ম্যাচের ওই হোম ক্রাউডের প্রেশারটা কিন্তু থাকছে। এবং একই সাথে আপনি কিভাবে বলবেন 2014 সালে ইউএসএ বেলজিয়াম ম্যাচটি আমরা দেখেছিলাম, সেই ম্যাচে হচ্ছে যে আপনার টিম হাওয়ার্ড দুর্দান্ত একের পর এক সেভ করেছিলেন, তারপরে কিন্তু 2-1 গোলে বেলজিয়ামের কাছে হারতে হয়েছিল ইউএসএ কে। সেই বেলজিয়ামের সেই ওই টিমটাকে যদি আমরা মানে গোল্ডেন জেনারেশনও বেলজিয়ামের বলে থাকি, সেই গোল্ডেন জেনারেশনের 3জন কিন্তু এখন এই ম্যাচটাই খেলছে, কেভিন ডি ব্রুইনা, রোমেলু লুকাকু এবং একই সাথে থিবো কোর্তোয়া। যদিও কেভিন ডি ব্রুইনার একটু অফ ফর্ম আলটিমেটলি যাচ্ছে, লাস্ট ম্যাচে আমরা দেখেছিলাম তাকে আর্লি তুলে নেওয়া হয়েছে। ডি ব্রুইনা এবং ডোকু এই দুজনের উপর কিন্তু বেলজিয়ামের অনেক কিছু আলটিমেটলি ডিপেন্ড করছে। এবং ইউএসএ যেই কাজটা তারা করতে চাইবে, বেলজিয়ামের ডিফেন্স লাইন এবং মিডফিল্ড লাইনের মধ্যে কিন্তু বেশ একটা গ্যাপ রয়েছে, এবং 2 সেন্টার ব্যাকের কাছ থেকে ওই মিডফিল্ডার পর্যন্ত পৌঁছানোর আগেই, বল পৌঁছানোর আগে বা সাপ্লাই দেওয়ার সেই পাসিং জোনটার আগে কিন্তু অনেক সময় দেখা যায় প্রতিপক্ষ ফুটবলাররা ইন্টারসেপ্ট করে ফেলে। তো এইটা ইউএসএ আজকের ম্যাচটাতে তারাও এইটা টার্গেট করবে। এবং দিন শেষে আমার মনে হয় বেলজিয়ামের এই ম্যাচের কি প্লেয়ার হওয়ার মতো লিয়ান্ড্রো ট্রসার্ডের সব ধরনের উপাদান কিন্তু আলটিমেটলি রয়েছে। লিয়ান্ড্রো ট্রসার্ড এখন পর্যন্ত রাউন্ড অফ 16-এ যতগুলো প্লেয়ারও রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাটাকিং চান্স ক্রিয়েট করা ফুটবলার কিন্তু তিনি। আমরা দেখেছি বেলজিয়াম কিভাবে লাস্ট ম্যাচটা সেনেগালের এগেইনস্টে তারা জাস্ট ফ্র্যাকশন অফ মানে মিনিটস তারা এই জায়গায় চেঞ্জ করে দিয়েছিল। টিয়েলম্যান্সও দুর্দান্ত ফর্মে রয়েছে, রোমেলু লুকাকু যে কামব্যাকটা হয়েছে, আমার মনে হয় ইউএস এর জন্য এবারের বিশ্বকাপের সবচেয়ে টাফেস্ট ম্যাচ হতে যাচ্ছে এটি। বাট দিন শেষে আমার মনে হচ্ছে ইউএসএ ওরা হয়তো পুল অফ করে ফেলতে পারে বেলজিয়ামের এগেইনস্টে সেই হোম ক্রাউডটা। এবং ইউএস এর 250 বছরের একটা আপনার স্বাধীনতা দিবসের উদযাপন হয়েছে, তারপর ইউএসএ মাঠে নামতে যাচ্ছে। সো বেলজিয়ামের জন্য রিয়েলি একটা টাফ ম্যাচ হতে যাচ্ছে। অনেক ধন্যবাদ নাবিল খান আপনাকে। আমরা নাবিল খানের অনেক কথাবার্তা শুনছিলাম যে জুলাই দ্য 4-এর পর ইউএসের এই বিগ ম্যাচ। বেলজিয়ামের প্রবেবল লাইন আপের দিকে একটু চোখ বোলাতে চাই। ডি ক্যাটেলের সবার উপরে ট্রসার্ড, ডি ব্রুইনা, ডোকু, টিয়েলেমান্স, ভানাকেনের ডাবল পিভট, ডি কুইপার, থিয়াট, মিশেল, কাস্তানিয়া, গোলবারের নিচে কোর্তোয়া। বেলজিয়ামের সব থেকে বড় শক্তি হচ্ছে বেলজিয়াম লাস্ট 7টা নকআউট ম্যাচের 5টাই তারা জিতেছে। আর এই স্কোয়াডের অনেকজন খুবই ভেটারান প্লেয়ার। আপনি ডি ব্রুইনার কথা বলতে পারেন, থিবো কোর্তোয়া, অফ দ্য বেঞ্চ যিনি আসছেন লুকাকু, বেলজিয়ামের অল টাইম লিডিং টপ স্কোরার, তিনিও ম্যাচটা ঘুরিয়ে দিচ্ছেন। এবং টিয়েলেমান্স মনে হচ্ছে মিডফিল্ডে নিজের জায়গাটা একেবারে মানে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছেন। কি হতে পারে আসলে গেম Tielemans has been very impressive in the past 2 or 3 years especially. উনি আগে কিন্তু লেস্টারে ছিলেন, সেখান থেকে এখন অ্যাস্টন ভিলাতে এসেছেন। অ্যাস্টন ভিলা কিন্তু এবার হামজাকে এফএ কাপটা তিনিই জিতিয়েছেন। Exactly. So Yuri Tielemans has always been this very versatile midfielder all the time. উনি এখনো কেন অ্যাস্টন মানে ভিলার মতো দলের মধ্যে পড়ে আছেন সেটাও একটা কিন্তু প্রশ্ন। যাই হোক, সেটা নিয়ে আমরা অন্যদিন হয়তো ডিসকাস করতে পারি। Is a good team, but he has the capability to play in a better team. আমি ওই জিনিসটাই বললাম আর কি। সো এবারেও কিন্তু বেলজিয়ামের মিডফিল্ডের মেইন শক্তিটা তার কাছেই থাকবে, সেটাই কিন্তু এক্সপেক্ট করছিলাম। স্পেশালি কেভিন ডে ব্রুইনা ইজ ওয়েনিং রাইট নাও, তার যেহেতু বয়স একটু বাড়ছে, উনি অত বেশি ইম্প্যাক্ট রাখতে পারছেন না। সো ইউরি টিয়েলেম্যান আরও বেশি দায়িত্ব কিন্তু নিচ্ছেন। গত ম্যাচেও আমরা কিন্তু দেখেছি লাস্ট মোমেন্টে একটা গোল করে কিন্তু তিনি দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। সো ওই জিনিসটা কিন্তু তিনি শো করছেন মানে বারবার। কিন্তু বেলজিয়াম এমন একটা টিম, আসলে একজন যদি বারবার জ্বলে ওঠে কখনো কখনো সেটাও কিন্তু যথেষ্ট হয় না। সেক্ষেত্রে আরও একজন বা দুজনকে যথেষ্ট সেভাবে জ্বলে উঠতে হবে। এবং সেক্ষেত্রে ফার্স্টেই কিন্তু নাম আসে জেরেমি ডোকুর। জেরেমি ডোকু কিন্তু
আক্রমণ ভাগে এবারের বেলজিয়ামের সবচেয়ে বড় স্টার বয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। লিয়ান্দ্রো ট্রসার্ড অসাধারণ খেলছেন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, বাট তার কাছ থেকে কিন্তু সেটা এক্সপেক্টেড ছিল না। অনেকটা কিন্তু আউট অফ দ্য বক্স এক্সপেকটেশনটা ছিল ডোকুর উপরে ছিল। সো ডোকুর উপরে যে এক্সপেকটেশনটা ছিল সেই পারফরমেন্সটা দেখে দিচ্ছেন কিন্তু ট্রসার, ওইদিকে জেরেমি ডোকু সেভাবে শাইন করতে পারছেন না। সো দিস ইজ হিজ লাস্ট চান্স অ্যাপারেন্টলি, বিকজ এই অ্যাপারেন্টলি মরিসিও পচেতিনোর দল যেরকম ফর্মে আছে আসলে তাদেরকে থামানোর জন্য কিন্তু ওই রকম আউটল্যান্ডিশ জেরেমি ডোকুকে আমাদের দরকার, যেই জেরেমি ডোকুকে আমরা পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির হয়ে প্রায়ই দেখতাম। ওই রকম ফর্ম এখন আমরা দেখছি না। যদি দেখি ইউনাইটেড স্টেটসের বালোগান আসুক আর যে আসুক না কেন, আসলে মানে বেলজিয়ামকে ঠেকানো সম্ভব না যদি তিনি ফর্মে থাকেন। ইউএস এর একটু অতীতটা দিকে চোখ বোলালে আমরা দেখবো রাউন্ড অফ 16-এ তারা এই নিয়ে 7 নম্বর বার খেলছে, 7 নম্বর বারের মতো। প্রিভিয়াস যে 5 বার তারা খেলেছে, মানে 6 বার তারা খেলেছে, সেখানে 5 বারই তারা হেরেছে। একটা মাত্র জয় তাদের ছিল রাউন্ড অফ 16, সেটা হচ্ছে 2002 সালে মেক্সিকোর বিপক্ষে। অতীত খুব একটা ভালো না, কিন্তু ইউএসএ ওভার অলওয়েজ দেয়ার, মানে 1930 বিশ্বকাপের 3rd প্লেস টিম এই ইউএসএ, মানে প্রথম বিশ্বকাপ থেকে। আর ইউএস এর গেম প্ল্যানগুলো কি হবে মনে হচ্ছে, আর পুলিসিক আর বালোগুনের কেমিস্ট্রিটা কতটুকু সাহায্য করবে? পুলিসিক আর বালোগুনের কেমিস্ট্রি তো আমরা ফার্স্ট ম্যাচ থেকেই দেখছিলাম, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। অ্যান্ড এই দলের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ট্যাকটিক্যাল যে জিনিসটা আমাদের কাছে মনে হয়, আমরা সবসময় স্পেন বা আর্জেন্টিনার ক্ষেত্রে যে জিনিসটা সবসময় বলি, যে এই খেলোয়াড়দের আসলে ট্যাকটিক্যাল ওই সেন্সটা, ওই নিজেদের মধ্যে কম্বিনেশনটা অনেক ভালো। সো অ্যাপারেন্টলি ওই ইউনাইটেড স্টেটসের খেলোয়াড়দের মধ্যে কিন্তু সেই জিনিসটা দেখছি, তারা যে কোনো মুহূর্তে ফ্লেক্সিবল একটা ফরমেশনে খেলছেন। আমরা চোখে দেখছি হয়তো বা যে তারা 4-2-3-1 বা 4-3-3 ফরমেশনে খেলছে, বাট তাদের ওই যে রাইট সাইডটা, সার্হিনিও দেস্ত আছেন কিন্তু রাইট উইঙ্গার অ্যাপারেন্টলি, এবং তার পেছনে আছেন কিন্তু অ্যালেক্স ফ্রিম্যান। সো খেলা যখন শুরু হচ্ছে আমরা তখন কিন্তু দেখছি যে সার্হিনিও দেস্ত তার একটু পেছনে কিন্তু চলে আসছেন এবং 3-ম্যান ব্যাকলাইনে কিন্তু চলে যাচ্ছে। এই যে ফ্লেক্সিবিলিটিটা, এই ফ্লেক্সিবিলিটিটা কিন্তু ইউএসএ কে অনেক আনপ্রেডিক্টেবল করছে, এবং এই ফ্লেক্সিবিলিটিটার অন্যতম মেইন কারণ হলো তাদের বেস অফ দ্য মিডফিল্ড। বেস অফ দ্য মিডফিল্ডে যে টাইলার অ্যাডামস খেলছেন এবং তাদের সামনে যে ওয়েস্টার্ন ম্যাকেনি খেলছেন, এই দুইজন যে স্ট্রং একটা বেস এই দলটাকে দিচ্ছেন, এইটার জন্যই কিন্তু ইউনাইটেড স্টেটস স্বপ্ন দেখছে, এবং স্বাগতিকরা আরও বেশি স্বপ্ন দেখছে যে না, আমরা দ্বিতীয় রাউন্ডে বা এই যে রাউন্ড অফ 16-এ গিয়ে আমাদের যাত্রা শেষ হবে, এটা আমরা বিশ্বাস করতে রাজি নই। নিশাত আহমেদ, বিশ্বকাপের সব ম্যাচ সরাসরি টি স্পোর্টসে বা মাই রবি অ্যাপ মাত্র 18 টাকায় খেলা দেখার সুযোগটা করে দিয়েছে, আমরা জানি। খুবই ভালো একটা সুযোগ আমরা পেয়েছি। ছোট করে প্রেডিকশন, স্কোর লাইন প্রেডিকশন একেবারে ছোট করে প্রেডিকশন যদি বলি, ইউনাইটেড স্টেটসের পক্ষে আমি থাকবো, আমি বলবো 2-0 বেলজিয়াম গোল করতে পারবে না। দেখা যাক বেলজিয়ামের গোল্ডেন জেনারেশনের শেষ 3 জন তাদেরকে আরও একবার কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছে দিতে পারে কি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রবি প্রেজেন্টস দ্য গেম প্ল্যান এইখানেই শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.